প্রার্থিতা ফিরে পেতে ইসিতে চলছে ষষ্ঠ দিনের আপিল শুনানি। গত কদিনে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন 277 জন, বাতিল হয়েছে 81টি। চট্টগ্রামে 75 ভাগের বেশি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ, বিশেষ নিরাপত্তা পরিকল্পনা ইসির। চাঁদপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে 4 শিক্ষককে অর্থদণ্ড। কথা রাখতে পারলেন না শিক্ষা উপদেষ্টা। 15 জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি সব বই, আরো 15 দিন সময় চাইছে এনসিটিবি। গুণগত মানটা যেন আমরা এনশিওর করতে পারি, সেটার জন্য আমাদের অনেকগুলো ইন্টারভেনশন ছিল। পিপিআর শর্ত অনুযায়ী তাদেরকে আমাদের ফেব্রুয়ারির 4 তারিখ পর্যন্ত সময় দিতে হয়েছে। ইরানে হত্যাযজ্ঞ বন্ধ হয়েছে দাবি ট্রাম্পের, এখনো বাতিল করেননি হামলার সম্ভাবনা। শাসকদের কঠোর অবস্থানে 4 দশক দেশটিতে টিকে আছে ইসলামী প্রজাতন্ত্র। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আবেদন করা ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে। সকাল 10টায় শুরু হয়েছে আপিল শুনানি। এখন পর্যন্ত 5টি আবেদনের মধ্যে 4 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন ও একটি আবেদন স্থগিত করেছে কমিশন। প্রথম 4 দিন 70টি করে আবেদন নিষ্পত্তি হলেও পঞ্চম দিনে 100টি শুনানি করেছে কমিশন। বুধবার শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন 74 জন, আর বাতিল হয়েছে 18 জনের আবেদন। স্থগিত রাখা হয়েছে 8 জনের। প্রার্থীর বৈধতার ক্ষেত্রে ছোটখাটো সংশোধনযোগ্য ত্রুটি বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। গেল 5 দিনে মোট আবেদন নিষ্পত্তি হয়েছে 380টি। প্রার্থীতা ফিরে পেয়েছেন 277 জন, বাতিল হয়েছে 81টি আর স্থগিত 23টি। এ বিষয়ে আরো তথ্য জানাতে নির্বাচন কমিশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, আপিল শুনানির কার্যক্রম নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। বিস্তারিতই বলছি। প্রথম আপিল শুনানির কথা বলি, সেটি ময়মনসিংহ 9 আসনে হাসিনা খান চৌধুরী তখন যে আপিল শুনানি তাকে দিয়েই শুরু হয়েছে, এবং আজকের যে শুনানি সে শুনানি বলা যেতে পারে কিছুটা হাস্যরসের মাধ্যমেই শুরু হয়েছে। এমনটি বলার কারণ হচ্ছে যে হাসিনা খান চৌধুরী তিনি একজন স্বতন্ত্র প্রার্থী, এবং তার বিরুদ্ধে যে অভিযোগটি ছিল বা আপিলের ক্ষেত্রে যেটি বলা হয়েছিল যে তার 1% ভোটার বা 1% সমর্থক, সেটি নিয়ে একটি ঝামেলা ছিল। এবং সে সময় পরবর্তীতে যখন তাকে ডাকা হয়, পরবর্তীতে তার যে আইনজীবী তিনি কিন্তু বলেন যে যারা মাঠ কর্মীরা ছিলেন, নির্বাচন কমিশনের যারা মাঠ পর্যায়ের কর্মকর্তারা ছিলেন, তারা জিজ্ঞাসা করেছিলেন ভোটার এলাকায় গিয়ে ভোটারদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তারা হাসিনাকে চেনে কিনা। সেক্ষেত্রে তারা যেটা ভেবেছিলেন ভোটাররা যে তারা শেখ হাসিনার কথা বলছেন, এবং তারা ভয় পেয়ে যান, এবং এরপর তারা আসলে এই বিষয়টিকে অস্বীকার করেন। পরবর্তীতে এই বিষয়টি ছাড়াও পরবর্তীতে যারা আপিল করেছিলেন এবং রিটার্নিং কর্মকর্তা বা তাদের তরফ থেকেও কিন্তু আরেকটি বিষয় এখানে বলা হয়েছিল, সেখানকার যারা ছিলেন সেখান থেকে একটি বিষয় কিন্তু উত্থাপিত করা হয়। সেটি হচ্ছে যে হাসিনা খান চৌধুরী তার স্বামী হচ্ছেন বিগত সরকারের সময়কার একজন এমপি, প্রাক্তন এমপি। সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা অভিযোগ তোলেন, এবং তারপর তারা বলেন যে যেহেতু তার নিষিদ্ধ আওয়ামী লীগের যে এমপি, সে এমপি যেহেতু তার স্বামী, সেক্ষেত্রে আসলে তার নির্বাচন করার যৌক্তিকতা কতটুকু বা তিনি নির্বাচন করতে পারেন কিনা। সেক্ষেত্রে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ তিনি কিন্তু জানান যে তিনি যদি আসলে নিজে থেকে স্বতন্ত্র প্রার্থী হতে চান, সেক্ষেত্রে আসলে কোনো আইনগত বাধা আছে কিনা, এবং সেক্ষেত্রে আসলে বলা হয় যে আইনগত বাধা নেই। এবং পরবর্তীতে আমরা দেখি যে সেই স্বতন্ত্র প্রার্থী তিনি কিন্তু বলেন যে তার স্বামী তিনিও হচ্ছেন গিয়ে একজন মুক্তিযোদ্ধা এবং বিএনপির প্রার্থী, এবং তিনি বলেন যে তিনি আসলে নিজের ইচ্ছাতেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এরপরে আমরা দেখেছি যে এরকম বেশ কিছু আপিল হয়েছে যেখানে দ্বৈত নাগরিকত্বের জটিলতা ছিল, প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব ছিল, এবং যারা আপিলকারী ছিলেন তারা বলেছেন বা যে অভিযুক্ত প্রার্থী বা যার মনোনয়নপত্রটি বৈধ হয়নি, তিনি বলেছিলেন যে তিনি আসলে সিটিজেনশিপ সারেন্ডার করেছেন। তবে কমিশনের তরফ থেকে যখন জিজ্ঞাসা করা হয় যে সিটিজেনশিপ সারেন্ডার করার পরও পাসপোর্টটি আসলে কার কাছে, তখন আসলে বলা হয় যে পাসপোর্টটি প্রার্থীর কাছেই আছে, এবং তখন কমিশনের তরফ থেকে জানানো হয় যে না, পাসপোর্টটি আসলে যেহেতু তিনি তার নাগরিকত্ব প্রত্যাহার করেছেন যুক্তরাষ্ট্রে, সেহেতু সেই পাসপোর্টটি আসলে তার কাছে রাখা যাবে না, এবং তারা একটি এফিডেভিট করে দিতে বলেন প্রার্থীকে। আমরা আরেক প্রার্থীর ব্যাপারে দেখেছি যে তার আসলে 26 লাখ টাকারও বেশি কর বকেয়া ছিল, এবং সে ব্যাপারে প্রার্থী বলেন যে এগুলো বকেয়া, সেটি তিনি স্বীকার করছেন, তবে সেটিকে আসলে পরিশোধ করে দেওয়া হবে সে মর্মেও তিনি আসলে জানান। এবং তখনও কিন্তু কমিশনকে আমরা দেখেছি বলতে যে সেই প্রার্থী যেন একটি এফিডেভিট দাখিল করে। রাব্বি। তানভীর, আপনাকে ধন্যবাদ।
এবারে নির্বাচনে চট্টগ্রামে মোট ভোট কেন্দ্রের ৭৫ ভাগেরও বেশি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে সংঘাত সহিংসতায় উত্তপ্ত রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী এই ৩ সংসদীয় এলাকার রেড জোনের আওতাভুক্ত অতি ঝুঁকিপূর্ণ সব কেন্দ্র ঘিরে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন, পুলিশ ও প্রশাসন। ২৪-এর ৫ আগস্টের পর থেকে সংঘাতে উত্তপ্ত চট্টগ্রামের রাউজান। ১.৫ বছরে খুন হয়েছে ১৮ জন। রাঙ্গুনিয়া ও হাটহাজারীতেও ঘটেছে একাধিক ঘটনা। সাম্প্রতিক এসব সহিংসতা আর ভৌগোলিক অবস্থান বিবেচনায় আসন্ন নির্বাচনে এই ৩ সংসদীয় এলাকাকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। সবকটি কেন্দ্র ঘিরে থাকছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। আমরা তো জানবো আগে থেকে যে কারা এরকম ঘটনা ঘটাতে চায়, তাদের জন্য বিপদ আছে এবং এমনিতে নির্বাচন কমিশন থেকে তো তাদের ব্যাপারে কিছু ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। বাট পাশাপাশি আমরাও যদি প্রয়োজন হয় সেখানে যত পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয়, যত পরিমাণ জনবল এনগেজ করতে হয় আমরা করব, কিন্তু কাউকে ভোট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার কোনো সুযোগ আমরা দেব না। এই ৩টি সহ চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ১,৯৬৫টি। পুলিশের হিসাবে এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৬৫৫টি এবং ঝুঁকিপূর্ণ প্রায় ৮৩৬টি কেন্দ্র। আমাদের কাছে আসলে প্রত্যেকটি আসনই গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রত্যেকটি আসনই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি নাগরিকই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি ব্যক্তির ভোটই গুরুত্বপূর্ণ। আমাদের কাছে নিরাপত্তার সংজ্ঞা যেখানে যেখানে আছে সেগুলোকে আমরা আমাদের মতো করে সাজাতে চেষ্টা করছি। নেভি, কোস্টগার্ড, বিজিবি, র্যাব এবং পুলিশ বাহিনী সহ আমরা সেখানে একটা নিরাপত্তার চাদর আমরা তৈরি করার চেষ্টা করছি। ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি ফোর্স মোতায়েনের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আমাদের পুলিশের স্ট্রাইকিং ফোর্স, মোবাইল ফোর্স, এই বিভিন্নভাবে আমাদের কেন্দ্রভিত্তিক যে সিকিউরিটি এগুলো মাঠে থাকবে এবং নির্বাচনী যে দণ্ড ১ থেকে ১.৫ বছর, ১ বছর, ৭ বছর এগুলো তাদের জন্য ধার্য হয়ে যাবে। চট্টগ্রামে ১৬ আসনে এবার মোট ভোট কক্ষ ১২,৫৯৫টি, ভোটার সংখ্যা ৬৬,৮২,৫১৭ জন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশ জুড়ে বাসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল। আনুষ্ঠানিক প্রচারণা বন্ধ থাকলেও চাঁদপুরে নানা কৌশলে গণসংযোগ করছেন কয়েকজন প্রার্থী। তাদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এরই মধ্যে বিতর্কে জড়িয়েছেন কয়েকজন এমপিওভুক্ত শিক্ষক। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে 4 শিক্ষককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে জামায়াত নেতাদের দাবি, প্রচারণায় অংশ নেয়া শিক্ষকদের গণতান্ত্রিক অধিকার। ইসির নির্দেশনা অনুযায়ী আনুষ্ঠানিক প্রচারণা এখনো শুরু হয়নি, তবুও চাঁদপুরে প্রকাশ্যে পথসভা করছে বিভিন্ন দলের প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে চলছে লিফলেট বিতরণ। দিনের আলোয় আচরণবিধিকে তোয়াক্কা না করে চলছেন চাঁদপুরের জামাত ও বিএনপির কিছু প্রার্থী। শুধু এখানেই নয়, তাদের প্রচারণায় মাঠে নামার অভিযোগ উঠেছে এমপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধেও। সরকারি কর্মকর্তা বা এমপিভুক্ত শিক্ষকরা কোনো অবস্থাতেই কোনো প্রচারণা করা সম্ভব না, কারণ এটা একটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। ওনারা তো ন্যাচারালি নির্বাচন প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করে, সেই ক্ষেত্রে যদি ওনারা কারণ প্রার্থীর পক্ষে নির্বাচন প্রচারণা অংশগ্রহণ করে, তাহলে তাদের নির্বাচনটা মানুষের গ্রহণ করাটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাহরাস্তিতে জামাতপন্থী 3 জন ও বিএনপিপন্থী 1 জন শিক্ষককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে যেন তারা প্রচারণায় অংশ না নেন সেই বিষয়ে দেয়া হয় কড়া নির্দেশ। তবে প্রচারণায় অংশ নিতে না দেয়ায় শিক্ষকদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ জামায়াত নেতার। এখানে একজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক যেখানে এমপি নির্বাচন করতে পারতেছেন, কিন্তু একইভাবে ওই এমপির পক্ষে আরেকজন এমপিভুক্ত শিক্ষক প্রচারণা অংশগ্রহণ করতে পারবে না, এই ধরনের যেই একটা বৈধতা মানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, এটা আসলে সুস্পষ্ট একটা আইনের লঙ্ঘন। আচরণবিধি আমরা পড়েছি, আইনের কোনো ধারায় কোনো জায়গায় এমন কোনো কথা বলা নেই যে এমপিভুক্ত শিক্ষকরা নির্বাচনী কাজে অংশ নিতে পারবেন না। অথচ দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় প্রশাসনের পক্ষ থেকে বাধা প্রদান করা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশন বরাবর বিষয়টি সুরাহার জন্য চিঠি পাঠিয়েছে জামাত নেতারা। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, সরকারি সুবিধাভোগীদের নিরপেক্ষতা নিশ্চিত করতেই এই বিধিনিষেধ রাখা হয়েছে। সুস্পষ্ট বিধিতে লেখা আছে, সরকারের সুবিধাভোগী কেউ নির্বাচনী প্রচার
এই শব্দটা আপনাকে বুঝতে হবে। নির্বাচনী প্রচার কার্যে অংশগ্রহণ করতে পারবে না। এই বিষয়টা যদি কেউ ব্যত্যয় করে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। এমপিওভুক্ত শিক্ষকরা প্রচারণায় অংশ নিতে পারবেন কিনা সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনা প্রদানের আহ্বান প্রার্থীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে করা মামলায় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের পক্ষে আজ শুনানি করবেন তাদের আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই শুনানি হবার কথা রয়েছে। এর আগে শুনানি করে প্রসিকিউশন। সেদিন তৎকালীন সরকারের সরাসরি নির্দেশেই ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হয় বলে ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। তাদের দাবি, বিদেশে অবস্থানরত সজীব ওয়াজেদ জয় এসব কর্মকাণ্ডের নীল নকশা তৈরি করেছিলেন এবং বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়া আজ আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হওয়ার কথা রয়েছে। এই দুই মামলায় 9 আসামিকে সকালে আনা হয় ট্রাইব্যুনালে। এছাড়া মানবতা বিরোধী অপরাধের আরও 4 মামলায় মেয়র আতিক, আব্দুর রহমান বদি সহ 18 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এসব মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে সময় চাইতে পারে প্রসিকিউশন। ফের কথা দিয়ে কথা রাখতে পারল না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। মাধ্যমিকের ও সমমানের সব বই পৌঁছানো যায়নি শিক্ষার্থীদের হাতে। এর আগে এনসিটিবির কর্মকর্তাদের সাথে নিয়ে শিক্ষা উপদেষ্টা জানিয়েছিলেন 15 জানুয়ারির মধ্যেই সব বই দেয়া হবে। এখন সব শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দিতে আরও 15 দিন সময় চাইছে এনসিটিবি। আল আমিন হক অহনের প্রতিবেদন। গেল 28 ডিসেম্বর এনসিটিভি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে চলতি বছরের পাঠ্যপুস্তকের সফট কপি অনলাইনে উন্মুক্ত করে দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তখন প্রশ্ন ওঠে, বিনামূল্যের পাঠ্য বই বিতরণে বিলম্ব হওয়ার চাপ সামলাতেই কি এত আয়োজন করে সফট কপি ওয়েবসাইটে আপলোড? আমার উপরে নানান রকমের সাজেশন। শিক্ষা উপদেষ্টা জানান 15 জানুয়ারির মধ্যেই শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে। আর সে সময় এনসিটিভি বলেছিল অল্প কয়েকদিনের কথা। আমাদের কাছে মনে হতে পারে যে আমরা পারবো না, কিন্তু আসলে আমরা পারবো। কিন্তু এখনো প্রায় 1 কোটি বই পৌঁছায়নি স্কুলে। এতে শিক্ষাবর্ষের প্রথম মাস অনেক বিষয়ের বই ছাড়াই শেষ করতে হবে শিক্ষার্থীদের। এনসিটিভি বলছে যথাসময়ে বই দিতে প্রিন্টার্সগুলোকে তাগাদা দিচ্ছেন তারা। একদম ছোট লেভেল আসলে কাজ করেছি আমরা। একটা প্রেসের সে বলল যে তার প্রেসের ট্র্যাক ধরতে পারছে না, রাস্তা সংস্কারের কাজ চলছে। আমরা কিন্তু তখন সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি যে আমরা কাজটা 1 মাস পিছিয়ে দিলে আমরা এই কাজটা জাতির গুরুত্বপূর্ণ কাজটা করতে পারি, এবং ওনারা সেটা করেছেন। কর্মকর্তাদের দাবি, গেল 1.5 দশকে জানুয়ারির প্রথম সপ্তাহে কখনোই শতভাগ বই পৌঁছানো যায়নি। কখনো কখনো মার্চ এপ্রিল পর্যন্ত সময় লেগেছে। সেই অর্থে এবার 30 জানুয়ারির মধ্যে বই গেলেও তা এনসিটিভির জন্য নতুন মাইল ফলক। যদি জানুয়ারির মধ্যে শেষ করতে পারি, এটাও আমি মনে করি যে এনসিটিভির একটা বড় অর্জন হবে। গুণগত মানটা যেন আমরা এনশিওর করতে পারি, সেটার জন্য আমাদের অনেকগুলো ইন্টারভেনশন ছিল। আমাদের প্রত্যেকটা প্রেসের জন্য আমাদের একজন করে, কোথাও কোথাও 2 জন, কোথাও কোথাও 3 জনও আমরা আমাদের মনিটরিং কর্মকর্তা কাজ করেছেন। তারা 7/24 আসলে কাজ করেছেন, আমাদের কোনো ছুটি নেন নাই ওনারা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য পুনরায় দরপত্র আহ্বান করায় এমন জটিলতা বলে জানিয়েছে এনসিটিভি। পিপিআর শর্ত অনুযায়ী তাদেরকে আমাদের ফেব্রুয়ারির 4 তারিখ পর্যন্ত সময় দিতে হয়েছে। এবার সাধারণের সাথে মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে 30 কোটি 2.5 লাখ বই দেয়া হচ্ছে শিক্ষার্থীদের। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। মাদারীপুর ও কুড়িগ্রামে 2 গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে মাদারীপুরের শিবচরে আব্দুর রহমান ব্যাপারীকান্দি এলাকা উদ্ধার হয় রোকেয়া বেগমের মরদেহ। পুলিশ জানায়, রাতে স্বামী জন্মান্ধ আবুল মৃধা এবং 2 সন্তান সহ একই ঘরে ঘুমিয়েছিলেন রোকেয়া। ভোরের দিকে পরিবারের সদস্যদের চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গণিরচর গ্রাম থেকে শহীদা বেগম নামের এক গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, গতকাল রাত 8টার দিকে চাল ধুতে টিউবওয়েল পাড়ে যায় শহীদা। এ সময় ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা করে দুর্বৃত্তরা। পরে গলা কেটে হত্যা করা হয় শহীদাকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। যশোর শহরের প্রাণকেন্দ্র দিয়ে যাওয়া মনিহার থেকে পালবাড়ি পর্যন্ত যশোর খুলনা মহাসড়ক এখন যেন এক মৃত্যু ফাঁদ। বারবার সংস্কার করেও মিলছে না স্থায়ী সমাধান। গর্ত আর খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, ভোগান্তি পোহাচ্ছেন হাজারো মানুষ। অভিযোগ উঠেছে সংস্কারের নামে চলছে দুর্নীতি ও অর্থ লুটপাট। যশোর খুলনা মহাসড়কের 4.44 কিলোমিটার দীর্ঘ পালবাড়ি থেকে মনিহার পর্যন্ত অংশটি শহরের পশ্চিম পূর্ব প্রান্তকে যুক্ত করেছে এক সুতায়। এই পথ দিয়েই প্রতিদিন চলাচল করে দেশের প্রায় বেশিরভাগ রুটের যানবাহন। স্থানীয়রাও শহর ও আশপাশের এলাকায় যাতায়াতে নির্ভর করে এই সড়কের ওপর। কিন্তু ব্যস্ত এই সড়কটি এখন আতঙ্কের নাম। বড় বড় গর্ত, খানাখন্দ আর ভাঙাচোরা পিচঢালা রাস্তায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। শীত, গ্রীষ্মে ধুলাবালি আর বর্ষায় কাদায় পরিণত হয় পুরো সড়কটি। রাস্তাঘাট ভেঙে চলে গেছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারোর পা ভাঙছে, কারোর হাত ভাঙতেছে। রানিং রিক্সার থেকে অনেকে পড়ে যাচ্ছে, ইজি বাইকেতে পড়ে কারোর হাত ভেঙে যাচ্ছে, পা ভেঙে যাচ্ছে, মাথা ফেটে যাচ্ছে। লোকাল বাস গাড়িটা পাল্টে গেছে, একজন তো না বাসায় অবস্থা। গাড়ির শ্যাপ ট্যাপ ভাঙ্গি, গিয়ার বক্স খুলে পড়ে গেছে। রাস্তার কারণে এইসব কারণ হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতি বছরই সংস্কারের নামে চলে হরিলুট। মাস না যেতে আবার ভেঙে পড়ে রাস্তা। এতে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি বাড়ছে জনদুর্ভোগ। গাড়ি এদিক ওদিক করলে প্যাসেঞ্জারও টালমাটাল হয়ে যায়। খুবই কষ্ট হয় ভাঙা থেকে চলতে। মনে করেন স্বাস্থ্যের অনেক ঝুঁকি আর গাড়ির অনেক ক্ষতি। আমরা চাই যে সংস্কারের জায়গায় সংস্কারই হোক। এই সংস্কারের নামে যেন টাকা পয়সা, সরকারি রাজস্ব খাতের টাকাগুলো হরিলুট না হয়। প্রতিনিয়তই মনে করেন এই মাস অন্তর এরা সংস্কার করতেছে, আবার সেই গর্ত। আবারও এই মহাসড়কে সংস্কার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। ইতিমধ্যে এটার মেরামত সংস্কারের কাজ শুরু হয়েছে। এটার ঠিকাদারকে সময়সীমা দেওয়া হয়েছে আগস্ট পর্যন্ত, কিন্তু আমরা আশা করতে পারি যে খুব দ্রুতই 2-2.5 মাসের মধ্যে হয়তো আমরা এটা খুব সুন্দরভাবেই আমাদের জনগণকে উপহার দিতে পারবো। স্থানীয়রা বলছে, দিন দিন সড়কটি হয়ে উঠেছে প্রাণঘাতী। তাই সংস্কারের নামে লুটপাট নয়, টেকসই স্থায়ী সমাধান চায় তারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। শরীয়তপুরে একটি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স 2 দফা আটকে রাখায় অসুস্থ এক রোগীর মৃত্যু হয়েছে। অভিযোগ, স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সদস্যরা 1 ঘন্টারও বেশি সময় অ্যাম্বুলেন্সটি আটকে রাখায় হাসপাতালে নিতে দেরি হয়, আর তাতেই মারা যান রোগী। এ ঘটনায় 4 জনের নাম উল্লেখ সহ 6 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে নিহত ব্যক্তির পরিবার। পরে একজনকে গ্রেফতার করে পুলিশ। মাত্র 4.5 মাসের ব্যবধানে আবারও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নৈরাজ্যে ঝরে গেল একটি প্রাণ। সিন্ডিকেটের বাইরে থেকে ভাড়া নেয় শরীয়তপুর সদরে 2 দফা আটকে দেয়া হয় মুমূর্ষু রোগীবাহী অ্যাম্বুলেন্সটি। এতে সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় পথে মৃত্যুর মুখে ঢলে পড়েন 70 জমশেদ ঝালি। গত মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন জমশেদ। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করেন চিকিৎসকরা। 6,500 টাকা চুক্তিতে হাসপাতাল চত্বর থেকে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন স্বজনরা। তাদের অভিযোগ, অ্যাম্বুলেন্সে রোগী তোলার পর বাড়তি ভাড়া দাবি করে চক্রের সদস্যরা। উপায় না পেয়ে অন্য একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন স্বজনরা। এতেই ক্ষিপ্ত হয় সিন্ডিকেটের সদস্যরা। গাড়ি তো উড়াইলাম, এমন যাইবো না, এই যাবো না ঠেলা ঠেলি লাগতেছে। তারপরে আমার ভাই আসলো, দেশে গাড়ি লয়ে আইসে, আমি কল দিছি, ভাই আইসে অনেক তো উড়াইতে দিব না। এই লেগে আমরা অটো ভাড়া করে রোগীর এই অবস্থায়, অসুস্থ অবস্থায় সামনে নিয়ে উঠাইছি। গাড়ি তারা সিগন্যাল দিছে, সিগন্যাল দেওয়ার পর আমি গাড়িটা বামে চাপাইছি। বামে চাপানোর পরে 3-4 জন আমার ডান পাশ দিয়ে আইসা আমার গাড়ির চাবি নিয়ে গেছে। চাবি নিয়ে তারা মনে করেন যে আমার সাথে খুব ধস্তাধস্তি করছে। এর আগে গত বছরের আগস্টে সিন্ডিকেট চক্রের বাধার মুখে 40 মিনিট সড়কে অ্যাম্বুলেন্স আটকে থাকায় মৃত্যু হয় এক নবজাতকের। এ ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। যদি এই কাজ করে থাকে তার যে বিচার হয় আইনতভাবে, সেই বিচারই আমরা করে দিতে হবে। সোজা কথা, অ্যাম্বুলেন্সের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। যদিও আমি স্বাস্থ্য বিভাগের প্রধান, কিন্তু ওই এদের বাড়ার বা এদের নীতি নির্ধারণ বা কোনো আইনি প্রক্রিয়ার পদক্ষেপ নেওয়ার কোনো নীতি আইন নেই আমাদের আন্ডারে। এছাড়া অভিযুক্তদের ডেকে নিয়ে মুচলেকে আদায় করেছেন জেলা প্রশাসক। অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে
শক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছে জেলা পুলিশ। একজনকে পার্টিকুলার ব্যক্তির বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু সামগ্রিকভাবে পুরো প্রসেসটাকে যদি আনতে হয় তাহলে সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ, বিআরটিএ, জেলা প্রশাসন সবাইকে একসাথে নিয়ে আমাদের কাজটা করতে হবে। রোগীরা যদি মনে করে যে আমি কম টাকা এটা পাচ্ছি, সে তো অ্যাভেল করতেই পারে, লিখিত রাখলাম, এবং সেটা যদি ব্যত্যয় ঘটায় তখন তো আমরা দেখবো, অন্য জিনিসগুলো আমরা দেখবো। বারবার এমন ঘটনায় বিপাকে সেবা প্রার্থীরা। সিন্ডিকেট ভেঙে ভাড়া নির্ধারণ করে দেওয়ার দাবি স্থানীয়দের। এস.এম. শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। ইরানে হত্যাযজ্ঞ বন্ধ হয়ে গেছে বলে জানতে পেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দেশটিতে কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। ইরানের ভেতর থেকেই গুরুত্বপূর্ণ সূত্র থেকে এমনটা জানতে পেরেছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরান ইস্যুতে এসব মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটিতে সামরিক হামলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তিনি। জানান, পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার উপর ভিত্তি করে পদক্ষেপ নেবে ওয়াশিংটন। এর আগে সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জোরালো আশঙ্কা তৈরি হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স দাবি করে 24 ঘন্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। ইরানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বহর নিয়ে গন্তব্যস্থলে রওনা দিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যেখানে রণতরী ছাড়াও বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, ফ্রিগেট ও সাবমেরিন রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউজ নেশন নিশ্চিত করেছে তথ্যটি। দাবি, পেন্টাগনের নির্দেশে আগামী এক সপ্তাহের মধ্যেই সেন্ট্রাল কমান্ড এরিয়াতে পৌঁছাবে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। মধ্যপ্রাচ্য সহ উত্তর পূর্ব আফ্রিকা, মধ্য ও দক্ষিণ এশিয়ার মোট 21টি দেশ নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ভৌগোলিক অবস্থান। ইসলামী বিপ্লবের পর বিক্ষোভ সংঘাত মোকাবেলা করেই প্রায় 4 দশক ধরে টিকে রয়েছে ইরানের ইসলামিক প্রজাতন্ত্র। বিশ্লেষকরা বলছেন, বিরোধীদের ভঙ্গুর অবস্থান ও নিজেদের মধ্যে বিভক্তিই খোমেনি ও খামেনির শাসন টিকিয়ে রাখতে বড় ভূমিকা রেখেছে। বিভিন্ন সময় সাধারণ জনতা আন্দোলনে নামলেও মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হতে পারেনি বিরোধী দলগুলো, যা তাদের পরিণতি করেছে খামেনির দুর্বল প্রতিপক্ষে। আর তাই শাসকদের কঠোর অবস্থানের কারণে সফল হয়নি কোনো আন্দোলনই। বিক্ষোভ সহিংসতা নতুন নয় ইরানে। ইসলামী বিপ্লবের পর 2009 সালে প্রথম বড় আন্দোলনের মুখে পড়ে আয়াতুল্লাহ আলী খামেনির সরকার। এরপর গত 2 যুগে আরও কয়েকবার রাজপথে নেমেছিল সরকার বিরোধীরা, কিন্তু কোনো আন্দোলনই শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেনি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর 3 যুগ ধরে ইরান শাসন করছেন আয়াতুল্লাহ আলী খামেনি। বিরোধীদের রক্তচক্ষু উপেক্ষা করে কিভাবে বছরের পর বছর নিজের শাসন ক্ষমতা টিকিয়ে রাখছেন এই নেতা? বিশ্লেষকরা বলছেন, দেশটিতে খামেনি বিরোধী বেশ কয়েকটি গোষ্ঠী ও দল থাকলেও তাদের নিজেদের মধ্যে নেই কোনো ঐক্য, যে কারণে সফল হচ্ছে না বিরোধীরা। ইরানে এখন পর্যন্ত সবাইকে নিয়ে কোনো অন্তর্ভুক্তিমূলক দল গঠিত হয়নি, যা ধর্মীয়, আর্থসামাজিক কিংবা জাতিগত সব ভেদাভেদ ভুলে সবাইকে একত্র করতে পারে। এরকম দল ছাড়া কেবল একজন ব্যক্তির উপর নির্ভর করা বেশ বিপজ্জনক বিকল্প হবে, যার নজির আমরা অতীতেও দেখেছি। যুক্তরাষ্ট্রে নির্বাসিত স্বঘোষিত যুবরাজ রেজা পাহলভি সরকারের বিরুদ্ধে নিয়মিতই ডাক দেন আন্দোলন বিক্ষোভের। খামেনির আরেক শক্তিশালী প্রতিপক্ষ বামপন্থী গোষ্ঠী মুজাহিদিন-ই-খালক অর্গানাইজেশন। যদিও ইরান-ইরাক যুদ্ধে বিতর্কিত অবস্থানের কারণে ইরানের বেশিরভাগ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা নেই। বর্তমান শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছে সংখ্যালঘু কুর্দি ও বালুচ সম্প্রদায়ও। সরকারকে বিপদে ফেলতে এই দুই গোষ্ঠীর বিরুদ্ধে বিভিন্ন সময় সশস্ত্র হামলার অভিযোগও উঠেছে। বলা হচ্ছে, আন্দোলনের সুনির্দিষ্ট রূপরেখা না থাকায় মধ্যপ্রাচ্যের অন্যতম দীর্ঘমেয়াদী শাসকের সামনে টিকতে পারছে না বিরোধীরা। বিক্ষোভগুলোকে বিপ্লবে পরিণত করতে প্রয়োজন একটি শক্তিশালী সাংগঠনিক ক্ষমতা ও দীর্ঘস্থায়ী প্রতিরোধ, যা বারবার ভেঙে দেওয়ার চেষ্টা করছে ইসলামিক প্রজাতন্ত্র। এর বিরুদ্ধে দাঁড়াতে দরকার একটি কার্যকর কর্মপরিকল্পনা। চলমান আন্দোলনও অনেকটাই নিয়ন্ত্রণে আনার দাবি করছে ইরান সরকার। বিশ্লেষকরা বলছেন, সরাসরি মার্কিন হস্তক্ষেপ না হলে এবারও টিকে যাবে খামেনির শাসন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে